কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতা সমাগম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে দাম। প্রাইসটা কম্পারেটিভলি গতকালের চেয়ে কম। গতকাল রাত্রে আসছিলাম আমরা, কিন্তু দাম অনেক বেশি ছিল। এখন আর কি দামটা মোটামুটি কেনার মতন আছে। প্রচুর গরু, কোনো কাস্টমার নেই, কাস্টমারের মূল্যে না। ইন্ডিয়ার গরু আসাতে আমাদের পোষা গরুর মূল্য কমে গেছে, প্রায় 50, 60, 70 পর্যন্ত কমছে এক একটা গরুতে। নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর বেশ কয়েকটি স্থানে সড়ক ও ফুটপাতের ওপর বসেছে পশুর হাট, নগরবাসীর ভোগান্তি। আমরা জানি ছোট থেকে এইভাবেই চলে আসতেছে হাটটা। রাস্তাঘাটে যানবাহনগুলো আসতে সমস্যা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। আমাদের ঈদের বেচা কিনা তো একবারে আমরা করতেই পারি না। কাজে হাটটা যদি কোনো একটা মাঠে দিত তাহলে সবার জন্য সুবিধা হইতো। এই জন্য আমরা দুঃখই প্রকাশ করি, কিন্তু এটা আসলে নগরবাসীর প্রয়োজনের জন্য এটা আমাদেরকে করতে হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সবার চোখে মুখে উৎসবের আমেজ। ঈদ জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ। জাতীয় ঈদগাহ ময়দানে থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ট্যানারির স্থানান্তর নিয়ে টানাপোড়েন আর কারসাজিতে এবার চামড়া পাচার হওয়ার আশঙ্কা। সীমান্ত এলাকা সহ নজরদারিতে থাকবে দেশীয় ফরিয়ারাও। পশু কোরবানির পর কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। মিনায় ফিরে আসার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবং এখনও পরিবারের সদস্যকে খুঁজে ফিরছেন অগ্নিবিধ্বস্ত ট্যাম্পাকো কারখানার নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। আজ আরও 4 জনের লাশ উদ্ধার। শুরুতেই কোরবানির পশুর হাটের খবর। রাত পেরোলেই ঈদ। শেষ মুহূর্তে পুরো দমে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। বাড়তি চাহিদার বিষয়টি মাথায় রেখে বিপুল পরিমাণ গবাদি পশু নিয়ে এসেছেন দেশের বিভিন্ন এলাকার ব্যাপারীরা। নিজের পছন্দের পশু কিনতে এক হাট থেকে আরেক হাটে ছুটছেন নগরবাসী। বিক্রেতারা বলছেন, গতকাল রাত পর্যন্ত পশুর যে দাম পেয়েছেন, আজ সকাল থেকে আগের চেয়ে কিছুটা কমে গেছে পশুর দাম। তবে ক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় এবছর দাম বেশি। গরুর কেনা বেচা জমে উঠলেও জমে ওঠেনি খাসির বাজার। গতকালকে আমরা ফেরত আসছি, অনেক হাট ঘুরে ঘুরে ফেরত আসছি, কিনি নেই। আজকে আসলাম যে অন্তত 20% কম হয়েছে। দেখা যাচ্ছে গরুর দামটা গতবারের চাইতে এবার খুব বেশি, তো সবাই বলছে যে বিকেলে বা সন্ধ্যার পর আর একটু কম হতে পারে। টোটালে হিসাব করলে 2-3 লাখ টাকা পড়ে খরচ। আমি গরুটা এখন বেচতে পারলে আমার মনের কাছে শান্তি লাগে। তাই সেমন খরিদ্দার পাচ্ছি তার কাছে আমি বেচবো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর হাটে আছেন কামরুল হাসান সবুজ, চট্টগ্রামের সাগরিকা হাটে আছেন সহকর্মী কমল দে এবং সিলেটের কাজীর বাজারে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। পশুর হাটের খবর জানতে প্রথমে চলে যাচ্ছি সবুজের কাছে। সবুজ, ফাহমিদা, আমরা যে আফতাবনগর গরুর হাটে সকাল থেকে দাঁড়িয়ে আছি, তো হাটের বিভিন্ন প্রান্ত আমরা ঘুরে দেখেছি। সেটা হচ্ছে যে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বেশ ভালো বেচা কেনা হয়েছে এবং এর আগে এবং পরে এখন পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে যে খুব বেচা বিক্রি সেইভাবে নেই এবং হচ্ছে সেখান থেকে যে দাম দরের ব্যাপার, সেই দাম দরের ব্যাপারও আমরা কিছুক্ষণ আগেও কয়েকটি গরু বিক্রি হতে দেখলাম, আমাদের সামনে বিক্রি হলো। সেগুলোর যে দামে বিক্রি করলো তার চেয়ে অন্তত গতকালকে সেই দাম অন্তত 20-25 হাজার টাকা নাকি ক্রেতারাই বেশি বলেছিলেন, কিন্তু গতকালকে তারা বিক্রি করেনি, আজকে তারা ভালো দাম পাবেন এইরকম প্রত্যাশায়। তো সেই জায়গা থেকে কিন্তু তারা দাম কিন্তু আজকে কমেই ছেড়ে দিচ্ছেন তাদের ভাষায়, যে কারণ হচ্ছে সন্ধ্যার দিকে হয়তো আরো পড়ে যেতে পারে সেরকম একটা আশঙ্কা আছে। তো এমনিতে বাজারে কিন্তু গরুর যে আমদানি আছে সেই গরুর আমদানি কিন্তু অনেক বেশি, সেই আমদানির বেশির কারণেই হয়তোবা দাম কিছুটা কমে গেছে। আজকে সকাল থেকেই মোটামুটি দাম কিন্তু কমতির দিকে। যে গরুর দাম ছিল গতকালকে লাখ টাকার বেশি, অর্থাৎ
অর্থাৎ 1,10,00,000, 20 সেই গরুগুলো কিন্তু আজকে বিক্রি হচ্ছে 80, 90, 75 এরকম দামে কিন্তু বিক্রি হচ্ছে। তো সেই জায়গা থেকে তারপরেও বিক্রেতারা কিন্তু এখন অনেকেই যারা অনেক গরু নিয়ে এসেছেন তারা কিন্তু যে হয়তো কেউ 15টা 16টা করে গরু নিয়ে এসেছেন, সেই গরুর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে 8টা 9টা 10টা এরকম গরু বিক্রি করছেন। বাকি গরু যে বিক্রি, সেই বিক্রি নিয়ে কিন্তু তারা এখন তাদের কথা যে যদি তাদের কম লাভ অর্থাৎ খুবই কম লাভ হলেও তারা বিক্রি করে দিবেন, এরকম একটা অবস্থায় কিন্তু আছে আফতাবনগরের যে গরুর বাজার, সেই গরুর বাজার। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করার মতো সেটা হচ্ছে যে মাঝারি মাপের যে মাঝারি আকারের যে গরু এবং মাঝারি দামের অর্থাৎ মোটামুটি ভাবে বলা যায় 60 থেকে 80,000 টাকার মধ্যে গরু বেশি বিক্রি হচ্ছে, কিন্তু বড় দামের যে গরু আছে সেই বেশি দামের গরু যেগুলো সেগুলো একটু কম বিক্রি হচ্ছে। তো আমরা এখন চিটাগাং এর পশুর হাটের খবরাখবর জানতে চলে যাচ্ছি কমলদের কাছে। ধন্যবাদ সবুজ। বন্দরনগরে চট্টগ্রামে বেলা যত বাড়ছে তত যেন গরুর দাম কমছে। বিশেষ করে বড় সাইজের যেসব গরু রয়েছে সেই সব গরুর দাম কিন্তু প্রকারভেদে 20,000 থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত কমে গেছে। গত রাত থেকে আমরা দেখেছি গতকালকে যে গরু বিক্রি হয়েছে 2.5 লাখ টাকা দামে, আসে গরু বিক্রি হয়েছে দুপুরের আগেই 1,60,000 টাকা, অর্থাৎ প্রায় 80 থেকে 90,000 টাকা প্রতিটি বড় সাইজের গরুর দাম কমছে। বিশেষ করে আমরা দেখেছি কিন্তু গতকাল বিকেল থেকে ট্রাকে করে ভারতীয় গরু প্রবেশ শুরু করলে কিন্তু দেশীয় গরুর দাম কমতে শুরু করে। গত কয়েকদিন ধরে কিন্তু দেশীয় যে ব্যাপারীরা ছিলেন সে ব্যাপারীরা দাম বাড়িয়ে চলছিলেন, অর্থাৎ তারা বলছিলেন যে ভারতীয় গরু প্রবেশ করবে না এবং যে তার ফলে কিন্তু দেশীয় গরুর দাম বেশি থাকবে। এবং বিশেষ করে বড় সাইজের গরুর দাম হাঁকা হচ্ছিল 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত। কিন্তু যখন এই গতকাল বিকেল থেকে ভারতীয় গরু প্রবেশ শুরু করে ট্রাকে করে তখনই কিন্তু দাম কমতে শুরু করছে। এবং আজকে দেখেছি আমরা কিন্তু বাজার অনেকটা ক্রেতা শূন্য। বিশেষ করে অন্যান্য বছর দেখা গেছিল যেহেতু ঈদের ঠিক আগ মুহূর্তে কিন্তু যে পরিমাণ ক্রেতা থাকার কথা, আজ বাজারে কিন্তু সেরকম ক্রেতা দেখা যাচ্ছে না, অর্থাৎ ক্রেতা কম এবং গরুর সংখ্যা বেশি। আর এই কারণে কিন্তু দাম কমছে বলে ব্যাপারীরা আমাদেরকে জানিয়েছেন। ব্যাপারীরা বলছেন তারা দেশীয় গরু পালন করেছিলেন, তারা দাম কিছুটা বেশি রাখছিলেন, কিন্তু আজ যেহেতু ভারতীয় গরু চলে আসে বিপুল পরিমাণে এবং ক্রেতার সংখ্যা কম, সে কারণে তারা কিন্তু দাম কম রাখতে অর্থাৎ দাম কমিতে বাধ্য হচ্ছে। বিশেষ করে বড় সাইজের যেসব গরু রয়েছে সেসব বড় সাইজের গরুর দাম কমেছে সবচেয়ে বেশি। তবে ক্রেতারা বলছেন বড় সাইজের দাম কমলেও ছোট সাইজের যেসব গরু রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনো কমানো হয়নি, অর্থাৎ 60 থেকে 80,000 টাকা দামের ছোট কিংবা মাঝারি সাইজের গরু বিক্রি হচ্ছে, অর্থাৎ যেখানে কিন্তু বড় সাইজের গরু বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। অর্থাৎ জানেন আপনার চট্টগ্রামে ঐতিহ্য রয়েছে, এবার যেমন প্রায় 5টা কোরবানি হবে বলে আশা করা হচ্ছে, ঠিক সেরকম 8টি বড় হাটের মধ্যে এই গরু বিক্রি হচ্ছে। এবং দেখা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বড় সাইজের গরুর দাম যে হারে কমেছে সে হারে হয়তো এখন পর্যন্ত ছোট সাইজের দাম গরু কমেনি। তো বলা যায় এখন গত কয়েকদিনের তুলনায় আজ গরুর দাম একেবারে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এবং বিক্রি হচ্ছে তত কম, হয়তো বিকেলের পর আরো কিছু ক্রেতা বাড়বে বলে আশা করছে ব্যাপারীরা। তো এখন পর্যন্ত এখানে আমার কাছে ছিল চট্টগ্রামের সাগরিকা গরু বাজার থেকে সর্বশেষ। এখন চলে যাবো আমরা সিলেটের কাছে, সিলেটে রয়েছেন সহকর্মী আহাত। ধন্যবাদ কমল। আসলে আগামীকাল সারা দেশে পবিত্র ঈদুল আজহা, যেটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি, যে কারণে আজকেই মূলত পশুর হাটের শেষ দিন। যারা এখনো পর্যন্ত তাদের পছন্দের গরু, কুরবানির গরু কিনেননি, তারা শেষবারের মতো আজকে চলে এসেছেন আজ পশুর হাটে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমি আছি সিলেটের কাজির বাজার পশুর হাটে, যেটি হলো সিলেট বিভাগের সবচেয়ে বড় পশুর হাট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটে এখনো পর্যন্ত প্রায় 40,000-এর মতো গরু এই হাটে আছে, এমনটি বলেছেন আমাদেরকে হাটের ইজারাদার। তো আসলে এখনো যারা তাদের গরু সংগ্রহ করেনি তারাই মূলত এই হাটে এসেছেন এবং এই ক্রেতাদের মধ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সবাই সিলেট শহরের যাদের আগে কিনলে হয়তো গরু রাখার মতো তেমন ভালো ব্যবস্থা ছিল না, তারাই আজকে এসে তাদের গরুগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আমি দামের বিষয় যদি একটু বলি, আমরা গত 3-4 দিন আগে আপনাদের যেমনটি বলেছিলাম যে সিলেটের হাটগুলোতে গতবারের চেয়ে দাম কিছুটা বেশি, তবে আজকে এসে যেমনটি দেখছি যে দাম আসলে গতবারের মতোই। আমরা 3-4 দিন আগে যে গরুর দাম দেখেছিলাম যে 1 লাখ টাকা, সেটি হয়তো আজকে বিক্রি হচ্ছে 80,000 টাকায়, এমনটি আসলে বিক্রেতারা আমাদেরকে বলেছেন। কিন্তু ক্রেতারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের কাছ থেকে দাম বেশি নেওয়া হচ্ছে। তবে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে আমরা এই হাটে যেমনটি দেখছি যে বড় গরুর চেয়ে ছোট গরুর সংখ্যাই সবচেয়ে বেশি। এর কারণ হলো আসলে আপনারা জানেন যে সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। এবার
লন্ডন কিংবা আমেরিকা থেকে সেই পরিমাণ টাকা আসলে তাদের আত্মীয় স্বজনের কাছে আসেনি, যে কারণে মানুষ গতবার যারা গরু কুরবানি দিয়েছিল এবার তারা খাসি কুরবানি দিচ্ছে, এবং গতবার যারা হয়তো 1 লাখ টাকা দামের গরু কুরবানি দিয়েছিল এবার তারা 60,000 টাকা বা 50,000 টাকার গরু কুরবানি দিচ্ছে, এমনটি বলেছেন আসলে যারা প্রবাসী নির্ভর, যাদের টাকা প্রবাস থেকে আসে তারা এমনটি বলেছেন। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ফাহমিদা। দর্শক, সিলেট থেকে আব্দুল আহাদ, চট্টগ্রাম থেকে কমল দে এবং আফতাবনগর হাট থেকে সহকর্মী কামরুল হাসান সবুজ আমাদেরকে জানাচ্ছিলেন কোরবানির পশুর হাটের শেষ সময়ের কেনাবেচার খবর। জনগণের ভোগান্তি হয় এমন জায়গায় সড়ক কিংবা ফুটপাতে পশুর হাট বসানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর বেশ কয়েকটি স্থানে দেখা গেছে উল্টো চিত্র। রাস্তা দখল করে পশুর হাট বসিয়েছেন ইজারাদাররা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও স্থানীয়রা। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। কোরবানির পশুর হাট বসার কয়েকদিন আগেই রাস্তা দখল করে হাট না বসানোর নির্দেশ দেয়া হয় ঢাকার 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। হাটের জন্য নির্দিষ্ট স্থান ঠিক করে দেয়া হয়, কিন্তু বেশ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। রাজধানীর হাজারীবাগ, কমলাপুর সহ বেশ কয়েকটি স্থানে রাস্তার উপরেই বসানো হয়েছে পশুর হাট। এসব এলাকার রাস্তার চিত্র দেখলে স্থানীয় ও পথচারীদের ভোগান্তির কথা সহজেই অনুমান করা যায়। ভোগান্তি কমাতে নির্ধারিত স্থানে পশুর হাট বসানোর দাবি জানান অনেকে। আমরা জানি ছোট থেকে এইভাবেই চলে আসতেছে হাটটা। এটা অন্যায়, যাতে মানুষের রাস্তাঘাট হাঁটা চালার দুর্ভোগ পোহাইতে হয়। রাস্তাঘাটে যানবাহনগুলো আসতে সমস্যা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে, এবং মাঠও নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু আমাদেরকে আসলে শুরু করতে হবে। আর রাস্তার পাশে যাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা অনেকটাই নিরুপায়। রাস্তার উপর জমে থাকা পশুর বর্জ্যের কারণে ঈদের বাজারে কোনো ক্রেতা নেই বলে জানান তারা। আমাদের ঈদের বেচা কিনা তো একবারে আমরা করতেই পারি না, কাজে হাটটা যদি কোনো একটা মাঠে দিত তাহলে সবার জন্য সুবিধা হইতো। রাস্তা দখল করে হাট না বসানোর বিষয়ে যেন কিছুই জানেন না এখানকার দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। কিছু সময়ের জন্য একটু প্রবলেম হলেও জনগণ এটা মেনে নেবে তাদের বৃহত্তর স্বার্থে। আর এসব নিয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। সকলের সচেতনতা ছাড়া রাজধানীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে মনে করেন তিনি। মানুষের চলাচলের জন্য যে সমস্ত রাস্তা রয়েছে, ফুটপাত রয়েছে, সেটা বন্ধ করা যাবে না এবং রাস্তাঘাটের উপরে হাট বসানো যাবে না। এই জন্য আমরা দুঃখই প্রকাশ করি, কিন্তু এটা আসলে নগরবাসীর প্রয়োজনের জন্য এটা আমাদেরকে করতে হয়েছে। রাজধানীর পরিবেশ রক্ষায় সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি করতেও নগরবাসীর প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। অথবা আমাদের যে নির্ধারিত 504টি জায়গা রয়েছে সেই জায়গায় এসে যেন তারা কোরবানি করেন। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদে ঘরমুখো মানুষের খবর। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে আজও বাড়ি যাচ্ছেন অনেকে। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন ফেরদৌস লিপি, গাবতলী বাস টার্মিনালে আছেন শফিক মোহাম্মদ এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন তারেকুজ্জামান শিমুল। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি লিপির কাছে। আজকে কিন্তু শেষ দিন, আগামীকালই ঈদ, এই কারণে কিন্তু মানুষ একদম শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে। তো সকাল থেকে কিন্তু যেসব ট্রেন ছেড়েছে সেখানে কিন্তু বেশ কিছু ট্রেনে আমরা ভিড় দেখেছি এবং কিছু কিছু ট্রেনে আসলে ভেতরে এবং ছাদেও কিন্তু যাত্রীরা উঠেছেন। তবে এখনো পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় 18টা ট্রেন ছেড়েছে, তার মধ্যে 4টা ট্রেন প্রায় 2.5 থেকে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা পর্যন্ত দেরি করে ছেড়েছে। কিন্তু অন্য যে ট্রেনগুলো অর্থাৎ 14টা ট্রেন কিন্তু শিডিউল মতো ছেড়েছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম যে ট্রেনগুলো আছে তারা কিন্তু বেশিরভাগই ঠিক সময় কমলাপুরের স্টেশন ছেড়েছে। তবে রাজশাহী, খুলনা এবং দিনাজপুরের যে ট্রেনগুলো আছে সেগুলো দেরিতে ছেড়েছে এবং কিছুক্ষণ আগে রংপুর এক্সপ্রেস ছেড়েছে, যেটা ছাড়ার কথা ছিল 12টায়, সেটা কিন্তু অনেকটা দেরি করে ছেড়েছে বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। এছাড়া আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে আজকে যেহেতু ঈদের আগের দিন এবং সামগ্রিক পরিস্থিতি দেখতে বিশেষ করে রেলের একটা প্রস্তুতি থাকে যে ঈদ উপলক্ষে যাত্রী কিংবা স্পেশাল ট্রেন, সেই সব বিষয়গুলো তদারক করতে কিন্তু কিছুক্ষণের মধ্যে রেলমন্ত্রী কমলাপুর রেল স্টেশনে আসতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এর বাইরে আপনাকে একটা তথ্য দিয়ে রাখি যে নিরাপত্তা, বিশেষ করে আপনি জানেন যে রেল উপলক্ষে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আমরা দেখেছি বেশ জোরদার আছে। বিশেষ করে
রেলওয়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং যে পুলিশ ক্যাম্প আছে সেগুলো কিন্তু এখানে আছে এবং তারা কিন্তু প্ল্যাটফর্মে তদারকি করছে। তো আমরা একভাবে বলতে পারি মানুষের কিছুটা ভোগান্তি হলেও তারা কিন্তু খুশি যে প্রিয়জনদের সাথে ঈদ করতে পারবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কমলাপুরের সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি গাবতলীতে, সেখানে আমাদের রিপোর্টার শফিক আছেন। লিপি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাবতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এবং আপনি জানেন যে এটি কিন্তু রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল এবং এখানে এসে আমি যেটি দেখতে পেয়েছি, কারণ কিছুক্ষণ আগে কিন্তু আমি ছিলাম মহাখালী বাস টার্মিনালে, সেই একই চিত্র দেখেছি। মহাখালী বাস টার্মিনালে যা দেখেছিলাম এখানেও তাই। আজকেও কিন্তু যারা এতদিনে পর্যন্ত ঈদের জন্য ঘরে ফিরতে পারেনি স্বজনদের সাথে ঈদ করার জন্য, তারাই কিন্তু শেষ সময়ে এসে, আজকে যেহেতু ঈদের আগের দিন, শেষ সময়ে এসে তারা বাড়িতে ফিরছেন এবং কাউন্টারগুলো আমরা এখন আপনারা দেখতেই পাচ্ছেন কাউন্টারগুলোতে কিন্তু অন্যান্য সময়ে, বছরের অন্যান্য সময়গুলোতে যেমন ভিড় থাকে এখন কিন্তু সেরকমেরই ভিড় আছে। অর্থাৎ ঈদ উপলক্ষে যে বাড়তি একটা চাপ থাকবে সেটি কিন্তু নেই। কিন্তু পাশাপাশি আরেকটি কথা যে হচ্ছে, কাউন্টার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে আজকে যাত্রীর চাপ কম হওয়ার কারণ হচ্ছে বিশেষ করে ঢাকাতে যারা আগে ভাগে অনেক ছুটি পেয়েছেন তারা কিন্তু আগে ভাগেই বিভিন্ন ভাগে ভাগে তারা চলে গেছে। আজকে যারা একান্তই ঢাকাতে থেকে গিয়েছিলেন তারা কিন্তু আজকে এই রাজধানী ছেড়ে যাচ্ছেন। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে এই টিকিট কাউন্টারের কর্তৃপক্ষের বিরুদ্ধে আসলে ভাড়া বৃদ্ধির বা ভাড়া বেশি নেওয়ার যে অভিযোগটা থাকে, আজকেও কিন্তু তেমনটা অভিযোগ করেছে যাত্রীরা এবং সেইটা নেহায়েত খুব বেশি না বলে এই অভিযোগকে আমলে নেয়নি কাউন্টার কর্তৃপক্ষ। তারা বলেছেন যে যাত্রাপথে অনেক সময় অনেক ভিড় থাকাতে, অর্থাৎ ট্রাফিক জ্যাম থাকাতে কিন্তু তারা মোটামুটি ভাবে সবসময় সবগুলো যে রুটে যে গাড়িগুলা বা বাসগুলা চলে সেই বাসগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণের যাত্রী পান না বা যথেষ্ট পরিমাণের টিপ তারা সম্পন্ন করতে পারে না। এই কারণে কিন্তু যাত্রী কম থাকে এবং যাত্রী এই কারণে কিন্তু তারা বেশি টাকা নিতে পারে না। এই কারণে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু একটু ভাড়া বৃদ্ধি করে থাকে। এছাড়া এখানে কিন্তু মোটামুটি পরে বলা যায় যে স্বাভাবিকভাবেই মোটামুটি সবাই আসছেন এবং বাস যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু যাত্রীর পরিমাণ অনেক কম বলে আমাদের এখান থেকে কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে। তো গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেখানে আছেন আমাদের সহকর্মী তারিকুজ্জামান শিমুল। চলে যাচ্ছি তার কাছে। দর্শক, ঈদের আগের দিনের সকালে সদরঘাটে যে জনস্রোত শুরু হয়েছিল সেই জনস্রোত কিন্তু আমরা দেখেছি সকাল 10টার পর থেকে ক্রমান্বয়ে কমতে থাকে এবং 10টা থেকে বেলা 2টা নাগাদ, কিছুক্ষণ আগ নাগাদও আমরা দেখেছি যে আসলে সেই জনস্রোত খুবই স্বাভাবিক পর্যায়ে ছিল। তবে 2টার পর থেকে যেহেতু 3টা থেকে আবার লঞ্চ ছাড়া শুরু করছে, সুতরাং সেই দিকটি মাথায় রেখে ইতিমধ্যে কিন্তু যাত্রীরা আবারও এই সদরঘাটে ভিড় করতে শুরু করেছেন। যদি আমি আমার পিছের চিত্রটি আপনাদের দেখাই তাহলে দেখবেন যে আপনাদের এর আগের সংবাদে যেমনটি দেখেছিলাম যে অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল, সেটি কিন্তু আবার পরিপূর্ণ হতে শুরু করেছে এবং এখানকার লঞ্চ মালিক কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদেরকে বলছেন যে এখন থেকে সন্ধ্যা 7টা কিংবা 8টা নাগাদ কিন্তু এই ভিড় ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং সকালে যেমন প্রচুর সংখ্যক যাত্রী ছিল ঠিক সেই সংখ্যক যাত্রী কিন্তু আবারও আজকে ঈদের ঠিক আগ মুহূর্তে শেষ সময় একটি বড় ধরনের ঝক্কি নিতে তারা প্রস্তুত আছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো একটি বিষয় যে আপনাদেরকে জানানো দরকার সেটি হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত এই সদরঘাট থেকে প্রায় অর্ধশত লঞ্চ ছোট বড় মিলিয়ে ছেড়ে গিয়েছে বলে এখানকার মালিক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং সেই হিসেবে তারা বলছেন যে প্রায় দুঃখিত আসলে এই সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 50টির বেশি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং সেই 50টি লঞ্চে কিন্তু এখন পর্যন্ত প্রায় 1.5 লক্ষ যাত্রী তারা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হয়েছেন বলে এখানকার লঞ্চ মালিক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো সেই বিষয়টি আমাদেরকে বলার পর তারা আবার জানাচ্ছেন যে আজকে এই দুপুর থেকে কিন্তু রাত 10টা নাগাদ তারা প্রায় আরো অন্তত 100 লঞ্চ এখান থেকে ছেড়ে যাবে এবং সবকিছু মিলিয়ে তারা আশা করছেন যে আরো প্রায় 1 থেকে 1.5 লাখ যাত্রী এই সময় তারা পাবেন। এবং বরাবরই ঈদের আগে যে ধরনের ঘটনাগুলো ঘটে থাকে এর আগে কিংবা বিভিন্ন সময় যে ঘটেছে গত কয়েক বছর যদিও বিষয়টি কম, সেটি হচ্ছে যে প্রচন্ড যাত্রীর চাপ। তো সেই যাত্রী চাপ যেন সামাল দেওয়া যাওয়ার মতো যে পর্যাপ্ত সংখ্যক লঞ্চ এই সদরঘাটে আছে বলে, নোঙর করা আছে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন এবং তারপরে তারা বলছেন যে যেগুলো অগ্রিম টিকিট দেওয়া হয়েছিল সেগুলোর পাশাপাশি কিন্তু তারা যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে আরো নতুন করে পার্শ্ববর্তী যেসব নোঙর করা লঞ্চগুলো আছে সেগুলো তারা প্রস্তুত রেখেছেন, প্রয়োজন হলে তারা সেগুলো নিয়ে আসবেন এবং সেইখানে করে তারা অতিরিক্ত বোঝায় কোনো লঞ্চের জন্য না যায় সেই দিকটি বিবেচনা করে তারা এইসব ব্যবস্থা নিয়েছেন।
আর আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারাও সক্রিয় আছেন এবং কোনো লঞ্চে যেন অতিরিক্ত যাত্রীবাহী হয়ে যেন না যেতে পারে সেদিক থেকে তারা পর্যবেক্ষণ করছেন। তো এখন পর্যন্ত এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং মোটামুটি সুশৃঙ্খলভাবেই যাত্রীরা তাদের ঘরের দিকে রওনা হচ্ছেন বলে আমরা দেখেছি। দর্শক, ঈদের আগের দিন যারা বাড়ি ফিরছেন তাদের খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তারেকুজ্জামান শিমুল, গাবতলী বাস টার্মিনাল থেকে শফিক মোহাম্মদ এবং কমলাপুর রেল স্টেশন থেকে ফেরদৌস লিপি যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। দুপুরের সময় আরো থাকছে। নগরবাসীর ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে প্রস্তুত বিনোদন কেন্দ্রগুলো। ভিড় ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার। ঈদুল আজহার প্রধান জামাতকে সামনে রেখে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে 4 স্তরের ব্যবস্থা। আবহাওয়া অনুকূল থাকলে আগামীকাল সকাল 8টায় হবে ঈদের প্রধান জামাত। সাদিকুর রহমানের রিপোর্ট। মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা। হাজার হাজার মুসল্লি জামাতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করবেন। আর ঈদের প্রধান জামাতের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ। নিরাপত্তা পর্যবেক্ষণে বসানো হয়েছে সিসি ক্যামেরা, বৈদ্যুতিক পাখা ও বাতি স্থাপন সহ সম্পন্ন হয়েছে আনুষঙ্গিক কাজও। সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। ঈদগাহের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে জনগণকে তল্লাশি কাজে সহায়তা করার আহ্বান জানান। আর্টসওয়ে মেটাল ডিটেক্টর, হ্যান্ড মেটাল ডিটেক্টর ইত্যাদির মাধ্যমে 3 ধাপে চেকিং করা হবে। 0 পয়েন্ট মৎস্য ভবন কদমফুল ক্রসিংয়ের পর কোনো গাড়ি প্রবেশ করবে না। এর পার্শ্ববর্তী রাস্তায় গাড়িগুলো পার্কিং করবে। আর সম্মানিত নগরবাসীকে অনুরোধ করব, কেউ যেন কোনো ব্যাগ না নিয়ে আসে। নারী পুরুষ মিলিয়ে একসাথে প্রায় 90,000 মুসল্লির নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। ওজুর জন্য রয়েছে 140টি পানির কল। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা চৌকি বসানোর পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ ও র্যাব সহ সোয়াতের সদস্যরা প্রস্তুত রয়েছেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া সহ দেশের সব ঈদগাহ মাঠ। আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদগাহ ছাড়াও মসজিদগুলোতে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামে এবার 350-এরও বেশি স্থানে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় হবে 162টি জামাত। প্রধান ঈদের জামাত হবে জামিয়াতুল ফালাহ জামে মসজিদ ময়দানে। প্রত্যেকে যাতে ভালো পরিবেশে নামাজ আদায় করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা নিশ্চিত যে নিরাপত্তা, সেটাও নিশ্চিত করা হচ্ছে। সিলেটে ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত নগরীর শাহী ঈদগাহ ময়দান। সকাল 8টায় ঈদের প্রধান জামাত হবে ঈদগাহে। এই জামাতে লক্ষাধিক মানুষ উপস্থিতি আশা করছে ঈদগাহ কর্তৃপক্ষ। বরিশালে ঈদের প্রধান জামাত হবে নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ইতোমধ্যে ময়দানের আনুষঙ্গিক সব কাজ শেষ করেছে সিটি কর্পোরেশন। বড় ঈদগাহ যেগুলি, এখানে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সুইপিং টিম থাকবে এন্ট্রি পয়েন্টগুলোতে। এছাড়াও বিভিন্ন পয়েন্টে আমাদের সাদা পোশাকে এবং পোশাকে লোকজন থাকবে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠেও শেষ হয়েছে ঈদ জামাতের প্রস্তুতি। ঈদুল ফিতরের দিন সন্ত্রাসী হামলার কারণে এবার ঈদ জামাত নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজশাহী, ফেনী, খুলনা ও রংপুর সহ সারা দেশে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। পবিত্র হজ পালনে মুজদালিফায় রাত্রি যাপন শেষে জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছেন মুসল্লিরা। পরে পশু কোরবানি ও কাবা শরীফ তাওয়াফ করেন তারা। হজের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি জামারাতে, যেখানে থেকে মূলত পাথর নিক্ষেপ করা হয়। এবং আজকে যেহেতু প্রথম দিন শুধুমাত্র একটি শয়তানকে পাথর মারতে হবে, আর সেটি হলো বড় শয়তান। এবং এই বড় শয়তানকে পাথর মারার জন্য যে সুন্নতির পদ্ধতি আছে তা হলো যে ডান পাশে মিনার রেখে এবং বাম পাশে পবিত্র কাবা শরীফ রেখে এমন একটা অবস্থানে দাঁড়িয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পরপর 7টি পাথর নিক্ষেপ করতে হবে। এবং এই 7টি পাথর নিক্ষেপের পরপরই কিন্তু মুসল্লিগণ চলে যাবেন তাদের পরবর্তী কাজে। সেই কাজটি হলো তারা মাথা মুন্ডন এবং কোরবানি করবেন। কোরবানি শেষে তারা হালাল হয়ে তাদের যে পোশাক পরিধান করা আছে সেই এহরামের কাপড় পরিবর্তন করবেন এবং সাধারণ যে পোশাক তারা পরেন সেই পোশাক পরিধান করবেন। এবং এই পোশাক পরিধানের মধ্য দিয়েই মূলত তারা আজকের অন্যান্য আরো যে দুটি কাজ আছে এই দুটি কাজ মূলত পশ্চিম মক্কা নগরের দিক দিয়ে তারা মূলত সম্পূর্ণ হালাল হওয়ার জন্য ওখানে আরেকবার তাওয়াফ করবেন এবং তাওয়াফটা শেষ করে তারা
দায়ী করবেন এবং ভাই এবং তাওয়াবের মধ্য দিয়ে মূলত আজকের এবারে হজের মূল কার্যক্রম আনুষ্ঠানিক যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের সমাপ্তি করবেন। এছাড়া এরপরও আরো দুটো দিন সময় আছে, সেই দুটো দিন হলো যে আগামীকাল এবং আগামী পরশু এই দুদিন পুরো দিনে শয়তানকে 60টি করে পাথর নিক্ষেপ করবেন এবং এই 60টি করে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে মূলত আনুষ্ঠানিকভাবে সমাপ্তি করবেন তারা তাদের হজের মূল কার্যক্রম। এই ছিল আমার কাছে হাজিদের সব অবস্থান এবং সবচেয়ে খবর। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দুপুরের সময় আরো থাকছে বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতলেন সুইস তারকা ওয়ারিঙ্কা। একদিকে মৌসুমী ব্যবসায়ীদের আনাগোনা, অন্যদিকে ট্যানারি স্থানান্তর নিয়ে টানাপোড়েন। এই দুই কারণে এবছর কোরবানিতে বিপুল পরিমাণ চামড়া বেরহাত হওয়ার আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। ঈদ পরবর্তী সময়ে দেশজুড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল চালু থাকার কথা থাকলেও তা বাস্তবায়ন হয় না বলে অভিযোগ তাদের। পুলিশ বলছে চামড়া পাচার ঠেকাতে শুধু সীমান্ত নিয়ন্ত্রণ নয়, এবছর নজরদারিতে থাকবে দেশীয় ফরিয়ারব। জুবায়ের ফয়সালের রিপোর্ট। চামড়া ব্যবসায়ীদের বাৎসরিক ব্যবসা বাণিজ্যের প্রায় পুরোটাই নির্ভরশীল কোরবানি হওয়া পশুর উপর। বছরের এ সময়টাতে গুণগত মান ভালো থাকায় প্রয়োজনের চেয়েও বেশি চামড়া কেনেন অনেকে। এর মধ্যেই হঠাৎ ব্যবসায়ী বনে যাওয়া এক শ্রেণীর মৌসুমী ক্রেতারাও সক্রিয় হয়ে ওঠেন কম দামে কিনে বেশি লাভে চামড়া বিকোতে। আর এ সুযোগেরই অপেক্ষায় থাকে পার্শ্ববর্তী দেশগুলোর ব্যবসায়ীরা। বিনা বাধায় প্রচুর মানসম্মত চামড়া তারা কিনে ফেলেন সামান্য কিছু বেশি দামে। তবে প্রতি বছরই নানা উদ্যোগ নেয়ার পরও চামড়া পাচার বন্ধ হয় না বলেই অভিযোগ ট্যানারি মালিকদের। পাশাপাশি এবছর তাদের দুশ্চিন্তার অন্যতম কারণ সীমিত আকারে চালু হওয়া সাভারের নতুন শিল্পনগরী। এক একজনের অর্থের অবস্থান এক এক রকম ছিল। যে স্বাবলম্বী বেশি ছিল তার কাজটা আগে হয়ে গেছে, যে কম স্বাবলম্বী ছিল সে তো ওখানে লগ্নি করে বসে আছে অলরেডি। এখন এই এক মাস তাহলে হাজারীবাগে চামড়াটা যদি না করতে পারে তাহলে এই চামড়াগুলো সে কিভাবে সংরক্ষণ করবে? মৌসুমী ব্যবসায়ীরা আসলে ব্যবসার সাথে সারা বছর বা সারা জীবনেও সম্পৃক্ত না, শুধু এই সময় এসে কিছু চামড়া টামড়া কিনেন এবং তারা যে কোনো দামে চামড়াটা কিনে ফেলেন এবং এইটা কাঁচা চামড়ার দামের ক্ষেত্রে একটা বিশাল ঝুঁকি তৈরি করে। যদিও চামড়া পাচার ঠেকাতে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এমনকি কোনো ধরনের কাঁচা চামড়া সাভারের হেমায়েতপুর পার হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি পুলিশের। যদি কেউ বাইরে যেতে চায় তাহলে গাবতলী হয়ে শুধুমাত্র ঢাকার হেমায়েতপুর, সাভারের হেমায়েতপুর পর্যন্ত যেতে পারবে এবং ওখানে কিন্তু ঢাকা জেলারও একটি চেকপোস্ট থাকবে। ব্যবসায়ীরাও যদি কোনো সময় দেখেন যে কোথাও কোনো চামড়া পাচারের কোনো সম্ভাবনা থাকে তিনি তৎক্ষণাৎ আমাদের নিকটস্থ থানা পুলিশকে অবহিত করতে পারেন। এবারের কোরবানিতে গরু, খাসি, ভেড়া, মহিষের প্রায় 1 কোটি পিস কাঁচা চামড়া ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ট্যানারি মালিকদের। তবে চামড়ার অবৈধ স্থানান্তর বন্ধ হলে এ সংখ্যা আরও বাড়বে বলেও আশা করছেন তারা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এখনো পরিবারের সদস্যকে খুঁজে ফিরছেন অগ্নিবিধ্বস্ত ট্যাম্পাকো কারখানায় নিহত শ্রমিকদের স্বজনরা। আজ ভবনের ভেতর থেকে আরো 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 33 জনে। উদ্ধার অভিযানের তৃতীয় দিনে অংশ নিয়েছে সেনাবাহিনীর একটি দল। এদিকে এই ঘটনায় কারখানার মালিক মোহাম্মদ মকবুল হোসেন লিচু মিয়া সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে নিহত জুয়েলের বাবা আব্দুল কাদের। কারখানায় কাজ শেষে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগে বাড়ি ফেরার কথা ছিল এই মানুষগুলোর, কিন্তু এখনকার চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। অগ্নিবিধ্বস্ত টাম্পাকো ফয়েল কারখানার সামনে পরিবারের প্রিয় সদস্যকে খুঁজে ফিরছেন স্বজনরা। জীবিত না হোক অন্তত স্বজনের লাশটি নিয়ে ঘরে ফিরতে চান তারা। বাতাসে লাশের গন্ধে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। তবে কারখানা থেকে যেসব লাশই পাওয়া যাচ্ছে তা পুড়ে যাওয়া কয়লা ছাড়ার কিছু নয়। ডিএনএ টেস্টের রিপোর্ট দেওয়া হবে আফটার 3 মান্থস। তো 3 মাস আমাদের পক্ষে অপেক্ষা করা কিভাবে সম্ভব, শুধুমাত্র এতটুকু জানার জন্য যে আমার ভাই ওখানে আছে কিনা। লাশটা যদি আমি একটা ব্যবস্থা হতো আমি লাশটা নিয়ে বাড়িতে বুঝ দিতে পারতাম তার ছেলে মেয়েদেরকে যে এইটা তোমার বাবার লাশ। আমার চাচা বোন একটা আছে, সে বলতেছে যে আমি প্রতিদিন বাবার সাথে ঘুমাই, কিন্তু তাকে এখনো তাকে পাওয়া যায়নি। এদিকে ঘোষিত ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে যেমনি অনিশ্চয়তা, তেমনি পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্য হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহতদের পরিবার। একটা পরিবারকে এখান থেকে কয় টাকায় দিবে, এইটাকে কেমন করে তার চলার সম্ভাবনা? 4টে মেয়ে যারা এখন দিচ্ছে তাও পাবো কি না পাবো না এরকম নিশ্চয়তা নাই।
শনিবার সকালে কারখানাটিতে আগুন লাগলেও সোমবারেও থেমে থেমে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চলছে উদ্ধার অভিযান। এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলও অভিযানে অংশ নেয়। কারখানাটিতে কেমিক্যাল থাকায় উদ্ধার কাজে সময় লাগছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এখানে প্রচুর পরিমাণ ইথানল অ্যাসিটিলিন ছিল, প্রিজার্ভ ছিল, এবং যে কোনো একটা সোর্স অফ স্পার্কের মাধ্যমে এটা ঘটনাটা ঘটেছে, এক্সপ্লোডের মাধ্যমে, এবং ডেটোনেশন হয়েছে। কেমিক্যাল ড্রাম যেগুলো আছে, তো আমাদের এইসব জায়গাতে কাজ করার মতো আমাদের ওরকম অভিজ্ঞতা নেই। সেফটি প্রিকশন নিয়ে যতটুকু সম্ভব আমরা করছি। এটা রানা প্লাজার চেয়ে অনেক বেশি, এখানে যে গার্বেজ যেগুলো জমে আছে অনেক বেশি। এটা মাসের উপরে লাগবে, 2 মান্থসও লাগতে পারে। এর আগে 2012 সালে 24 নভেম্বর আশুলিয়ার তাজরিন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 112 জনের প্রাণহানি ঘটে। ইমার আমিন, সময় সংবাদ, গাজীপুর। ঈদকে সামনে রেখে দর্শক চাহিদা মাথায় রেখে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ঈদের বাড়তি ভিড় সামলাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে দর্শনার্থীদের ঈদ আনন্দ স্বস্তিদায়ক করতে প্রস্তুত আছেন তারা। ফখরুল শাহিনের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে রাজমণি সিনেমা হল। পুরাতন ছবির পোস্টার সরিয়ে লাগানো হচ্ছে ঈদে মুক্তি পাওয়া ছবির পোস্টার। এছাড়া বলাকা, মধুমিতা, জোনাকি, ছন্দ ও অভিসার সহ রাজধানীর প্রায় প্রতিটি সিনেমা হলে এখন উৎসবের আমেজ। লাইটিং, সাউন্ড সিস্টেম, হলের ভিতরে যে সিট সব নতুন করছি। মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। সবকিছু তাদের দর্শকদের যেন কোনো রকমের কোনো সমস্যা না হয়। শিশু পার্ক, লালবাগ কেল্লা, জাতীয় জাদুঘর ও জাতীয় চিড়িয়াখানা সহ রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র সম্পন্ন করেছে ঈদের প্রস্তুতি। ইলেকট্রিসিটি কোনো প্রবলেম হলে যেন আমাদের সাথে সাথে জেনারেটর আমরা দিয়ে বিদ্যুৎ সাপ্লাই করতে পারি, সেই জন্য জেনারেটরটা আমরা চেক আপ করতে আসছি। প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়, তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় প্রত্যেকটা বিনোদন কেন্দ্রেই তাদের অবশ্যই এরকম ব্যবস্থা নেওয়া উচিত। কর্তৃপক্ষ বলছে বিনোদন প্রেমীদের যে কোনো সমস্যা সমাধানে সতর্ক তারা। নিরাপত্তা প্রহরী থাকবে, আর্চওয়ে মেশিনের মাধ্যমে এবং হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তাদের দর্শকদের চেক করে ভিতরে প্রবেশ করানো হবে। ট্রাফিক কন্ট্রোলের জন্য ডিসি ট্রাফিক সাহেব অলরেডি প্রোগ্রাম করেছেন। তারা ওই সামনের থেকে কোথাও থেকে হয়তো গাড়িগুলো ঘুরিয়ে দেবেন, এখানে যেন জ্যাম না হয়। জাতীয় জাদুঘর ছাড়া রাজধানীর প্রায় সবগুলো বিনোদন কেন্দ্র ঈদের দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। ঈদ এলেই ভিড় বাড়ে বিনোদন কেন্দ্রগুলোতে, আর এসব স্থানে বিনোদন প্রেমীরা যাতে স্বস্তিতে চলাফেরা করতে পারেন সেজন্য নিরাপত্তা জোরদার সহ নানা ব্যবস্থা গ্রহণ করে থাকেন কর্তৃপক্ষ। এবার ঈদেও দর্শনার্থীরা সুষ্ঠু পরিবেশে আনন্দ উপভোগ করতে পারবেন, এমনটাই নিশ্চয়তা দিলেন বিভিন্ন বিনোদন কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। ইউএস ওপেন টেনিসের খবর। বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা নিজের করে নিলেন সুইস তারকা স্তানিস্লাস ওয়ারিঙ্কা। একই সাথে নিজের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম নিশ্চিত করলেন তিনি। ইউএস ওপেনের শুরু থেকেই ফেভারিট ছিলেন আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ, কিন্তু ইনজুরি অনেকটা বাধা হয়ে। সিরি আর খবর। ইতালিয়ান ঘরোয়া লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ইন্টার মিলান। পেসকারকে 2-1 গোলে হারিয়েছে ফ্রান্সিসকাস দি বয়ারের শিষ্যরা। এদিকে লা লিগায় দেপার্তিভো লা করুনাকে 1-0 গোলে হারিয়েছে অ্যাথলেটিক ক্লাব। প্রতিপক্ষ পেসকারা বলেই আত্মবিশ্বাসী ছিল ইন্টার মিলান, কারণ এই প্রতিপক্ষের বিপক্ষে টানা 48 বছর অপরাজিত আছে ইন্টার মিলান। স্তাদে অ্যাড্রিয়াটিকো জিওভান্নিতে প্রথমার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে গিয়ে পেসকারাকে চাপে ফেলে দেয় নেরাজ্জুরিরা, কিন্তু শত চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোল আসেনি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও সেই একই চেষ্টা। অবশেষে প্রথম হাসি ফোটে স্বাগতিকদের মুখে। 63 মিনিটে ফ্রান্স অনূর্ধ্ব 2-1। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শেষ দিনে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এসেছে ভারতীয় গরু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে দাম। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সবার চোখে মুখে উৎসবের আমেজ। ঈদ জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ। জাতীয় ঈদগাহ ময়দানে থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
পশু কোরবানির পর কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। মিনায় ফিরে আসার মধ্য দিয়ে আজ শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবং এখনো পরিবারের সদস্যকে খুঁজে ফিরছেন অগ্নিবিধ্বস্ত ট্যাম্পাকো কারখানায় নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। আজ আরও 4 জনের লাশ উদ্ধার। দর্শক, এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।